अच्छा लाइन सुनाई। जिंदा हूँ मैं तेरे लिए, जीवन तेरा है, मेरा है जो सब है तेरा, अब क्या मेरा है। तेरी खुशियों की तू जागीर नजर आती है, तो जिधर देखूं तेरी तस्वीर नजर आती है। तेरी सूरत वही तकदीर नजर आती है। আমি এই মুহূর্তে এমন একজন সঙ্গীত শিল্পীর বাড়িতে এসেছি যার নামে আজও অনুষ্ঠানের টিকিট হাউসফুল হয়। গত 30 বছর ধরে শুধু যে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ তা নয়, আমেরিকার বিভিন্ন শহর তথা লন্ডন, দুবাই, বাংলাদেশেও তার অগণিত শ্রোতা। তাকে আবার টু ডাইমেনশনও বলা হয়। তার কারণ হলো একধারে তিনি যেমন কিশোর কণ্ঠী, অন্যদিকে তাকে দেখতে অনেকটাই বলিউড শাহেনশাহ মিস্টার অমিতাভ বচ্চনের মতো। তার প্রথম গাওয়া হিন্দি ছবির গান অস্কার নমিনেশনের জন্য শর্টলিস্টেড হয়েছিল। শুধু কি তাই, ভারতীয় চলচ্চিত্রে বিখ্যাত পরিচালক তপন সিংহের ছবিতেও তিনি প্লেব্যাক করেছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অমিত গাঙ্গুলি। আজকে তার বাড়িতে যাব, তার সঙ্গে আড্ডা মারব, গল্প করব এবং তার অনেক অজানা কথা আজ আমরা জানব। সেই সঙ্গে শুনব অমিতদার গান। আমার সঙ্গে আপনারাও থাকুন। আরে এসো এসো, এসো। কেমন আছো? ভালো আছি। ওয়েলকাম ওয়েলকাম, এসো এসো। আমি বসে আছি সঙ্গীত শিল্পী অমিত গাঙ্গুলির বসার ঘরে। আপনাদের একটু আগেই আমি বললাম আজ অমিতদার থেকে অনেক গান শুনবো, অনেক অজানা কথা জানবো এবং সেই সঙ্গে জমিয়ে আড্ডা মারব। ওয়েলকাম টু মাই চ্যানেল চৈতালি ক্লোজ টু দ্য স্টার্স। নমস্কার। আগে বলো, কেমন আছো? আগে আমি জানি তোমার চ্যানেলকে আমি আমার বেস্ট উইশেস জানাচ্ছি। তোমার চ্যানেল অনেক আগে এগিয়ে যাক, বড় বড় বিখ্যাত ব্যক্তিদের তোমার ইন্টারভিউ হোক, তুমি অনেক এগিয়ে যাও, এটুকুই আমার শুভেচ্ছা তোমার। আর আমি তো ভালোই আছি। আমি মাঝে তোমাকে ফোন করেছিলাম এই সাক্ষাৎকারের জন্য। হ্যাঁ, তখন হোয়াটসঅ্যাপ কলই করেছিলাম। তুমি লিখেছিলে যে আই এম নট ইন টাউন। কোথায় গেছিলে? আমি জলপাইগুড়ি এবং শিলিগুড়ি দুটোই আমার শো ছিল। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রদ্ধাঞ্জলি নামে অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন জেলায় জেলায়, সেই অনুষ্ঠানে গেছিলাম। অনেক কলকাতার অনেক বিখ্যাত শিল্পীরাও ছিলেন। ফিরলে কবে? আমি ফিরলাম জাস্ট আগে। আচ্ছা দাদা, গত 30 বছর ধরে তো তুমি শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে, এমনকি আমেরিকার বিভিন্ন শহরে, লন্ডনে, দুবাই, বাংলাদেশে, মানে পৃথিবীর নানা জায়গায় তুমি শো করছো। এ যাবৎ তোমার শো এর সংখ্যা কত? এটা বলতে পারবো না, কারণ অগণিত তুমি শো করছো। আমি সে কাউন্টও করিনি, কাউন্ট রাখিও।
আমাকে এই প্রশ্ন অনেকেই করে, তুমি প্রথম নয়, কিন্তু আমি যেদিন থেকে শো শুরু করেছি সেদিন থেকে আমি কাউন্ট, আমি শুধু ভেবেছিলাম যে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে গান গাইতে হবে, আমাকে সকলের মধ্যে পৌঁছাতে হবে, এটাই আমার লক্ষ্য ছিল। এবং অবশ্যই আমার লক্ষ্যটা কিশোর কুমারকে। কিশোর কুমার আমার জীবনের প্রথম গুরু। অবশ্য আমি প্রথম মান্নাদের গানই গাইতাম। আচ্ছা। কিন্তু আমার আমার ক্লাসমেট, ওরা এখন মিউজিশিয়ান, ওরা বিভিন্ন চ্যানেলে বাজায়, ওরাও মিউজিকের সঙ্গে অ্যাটাচড। ওরা আমাকে বললো যে তোর ভয়েসটা কিশোর কুমারের সাথে যায়। আমি তখন ভেবেছিলাম যে কিশোর কুমারের গান খুব সহজ, মান্নাদের গান গাইছি, ক্লাসিক্যাল অঙ্গের গান গাইছি, তো কিশোর কুমারের গান গাইতে আমার তো এমন বাধা আসা উচিত না, কিন্তু কিশোর কুমারের গান গাওয়া সব থেকে আমার দুদিন আগে বিখ্যাত সঙ্গীত শিল্পী সুরজিতের সঙ্গে কথা হচ্ছিল এই নিয়ে। সুরজিৎ চট্টোপাধ্যায় সুরজিৎ বলছিল যে অমিতদা, কিশোর কুমারের একটা জিনিস যে স্ট্রেট নোটে লাগানো গলা, এটা কিন্তু সব শিল্পীর মধ্যে পাওয়া যায়, এটা কিশোর কুমারের ছিল স্ট্রেট। আমার এই জিনিসটা আমার এটা নয়। তো আমরা এই নিয়ে আলোচনা করছিলাম, কিশোর কুমারকে নিয়ে অনেক আলোচনা করছিলাম। তো সেটাই বলছি, কিশোর কুমারের গান গাইতে এসে বুঝেছিলাম যে কতটা কঠিন, আমাকে এটা নিয়ে রিসার্চ করতে হয়েছে। আচ্ছা, সেটা যদি একটু বলা যায়। আমি রিসার্চটা করেছি, আমি এভাবে বলছি যে আমি একটা বিদেশি কোম্পানির হয়ে গান গাইতে গেছিলাম, কলকাতায় ওনারা এসেছিলেন। তো অনেক ভয়েস টেস্ট করে সকলের অনেকের টেস্টিং করে আমার ভয়েস পছন্দ হয়েছে। আমেরিকান কোম্পানি, কি নাম কোম্পানি? JES। আমেরিকাতে আমার অ্যালবাম ওরা রিলিজ করেছে, অবশ্যই কিশোর কুমারের গান। ওরা মূলত আর কি একটা ট্র্যাক ক্যারাওকে বিজনেস যেটা বলে, ওটা আমেরিকাতে খুব বিখ্যাত। তো তার সঙ্গে ওরা ভয়েস দিয়ে দিচ্ছে, সেটা অরিজিনাল কিশোর কুমারের গান তো দিতে পারবে না, ওরা ভয়েস, দামি ভয়েস দিত, সেখানে আমি গান করেছিলাম। তো তখন আমি কিশোর কুমারকে নিয়ে অনেক রিসার্চ করেছি, অনেক। একটু যদি বলা যায়, একটু বলতে গেলে এটা অনেক লম্বা চ্যাপ্টার, যা তোমায় একটুখানি করে বলতে পারবো, কিন্তু তবুও বলছি, এক একটা গান আমি একদিনে রেকর্ড করেছি, একটা গান অন্তত প্রায় 15-16 বার করে গিয়েছি। এতটাই জানতে হয়েছে গানটা উনি কিভাবে গিয়েছেন, কোন অ্যাঙ্গেলে গিয়েছেন, কোন মুডে গিয়েছেন। কিশোর কুমার হচ্ছেন একজন ভার্সেটাইল আর্টিস্ট, যিনি একাধারে নায়ক, গায়ক, গীতিকার, সুরকার, প্রডিউসার, ডিরেক্টর। একটা ইন্ডাস্ট্রি, সত্যজিৎ রায় বলতেন না, ওয়ান ম্যান অর্কেস্ট্রা, সত্যজিৎ রায় বলতেন। তো কিশোর কুমার তাই। এবং আমি খুব লাকি যে আমি তাকে গুরু মেনেছি, তার গান করছি। আজকে আমার অনেক প্লেব্যাক আছে, অনেক। তুমি কিছুটা হলেও জানো, কারণ তুমি এ নিয়ে অনেক ঘাটাঘাটি করো। আমার অনেক প্লেব্যাক আছে, অনেক বিখ্যাত ডিরেক্টরের ছবিতে গান করেছি। হ্যাঁ, এখানে একটুখানি অমিতা বলবো, যখন নাকি কিশোর কুমারকে নিয়ে এতটা তুমি রিসার্চ করেছো এবং তার সম্পর্কে অনেক কিছুই তুমি জানো, যেটা এই অল্প সময়ের মধ্যে তোমার পক্ষে বলা সম্ভব নয়, এইগুলো আমাদের জানাবে। অন্তত ভূগোলে কিশোর কুমারের গান আমরা একটু শুনি। হ্যাঁ, কি শুনবে? নিশ্চয়ই। কি গান শুনবে বলো? একটু বাংলা গানই শুনি। কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো কেউ জীবনের মানে, হারোয়ার যে
পাশা তুমি খেলে যাও আমার মনে মোহনে এসো আজ প্রেমে আতুর ঢেলে দাও গায়ে তারাও দু চোখে আজ নয় ঝাড়বাতি জেলে আমার তুমি যখন গান গাইতে, মান্নাদের গান গাইতে, তা সেইটা যদি এক ঝলক আমরা শুনতে পাই আর কি, একটু যদি শোনা। আমরা তো কিশোর কণ্ঠী হিসেবেই তোমাকে জানি, বুঝতে পেরেছি, কিন্তু এক লাইন যদি একটু। তুমি আমার ফোন লঞ্চে সব খুলে দেবে আর কি, লোকে তো জানে আমাকে, আমি কিশোর কুমারের গান একটু গাও, একটু আমরা শুনি না। তখন শুরুটা তো মান্না বাবুর গান দিয়ে হয়েছিল। মান্না বাবু আমার খুব ভালোবাসতেন, এই গানটা আমার খুব প্রিয় গান। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাতে ঘুরে কাঁদে মনের ময়ূর মরেছে ময়ূর মরে দেখি মুখটা তো পড়ে আছে রাজার শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাতে ঘুরে কাঁদে মনের ময়ূর মরেছে দেখি মুখটা তো পড়ে আছে রাজার শুধু আমার ভালোবাসার রাজপ্রাসাদে। আমি কোনদিন অনুষ্ঠানে গাই। ও, তুমি কোনোদিন অনুষ্ঠানে গাও না? দুবাইতে একবার আমার ওরা কোথা থেকে জানতে পেরেছে যে আমি ছোটবেলায় মান্নাদের গান গাইতাম, ওরা এসেছে বলেছে হ্যাঁ একটা মান্নাদের গান শুনে। ঢাকাতেও এই হয়েছে, আমেরিকাতে বাংলা অনুষ্ঠান করতে ওরাও কোথা থেকে জানতে পেরেছে। আমি তো সেরকম ভাবে কোনো মিডিয়াতে বলিনি, কিন্তু জানলো কি করে সেটা আমি। এবার আমি দাদা জিজ্ঞাসা করছি যে তোমার প্রথম স্টেজ পারফরমেন্স কত সালে? বলা মুশকিল, 30-32 বছর তো হয়ে গেছে, তো সেইভাবে। প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল, বা যেই গানটা প্রথম স্টেজে গেয়েছিলে সেটা কি মনে পড়ে? যদি মনে থাকে তাহলে এক লাইন হয়ে যাক। সত্যি কথা মনে নেই, কারণ আমি তখন থাকতাম টেকনিশিয়ানসের উল্টো দিকে, পাশের পাড়ায় একটি অনুষ্ঠান, ওখানকার দাদারা জানতে পেরেছে আমি গান করি। তো আমাদের একটা ছোট্ট গ্রুপ ছিল, আমি গান গাইতাম, আমার একজন সে ঢোল এসব বাজাতো, একজন বঙ্গ বাজাতো, একজন পারকাশন ছিলেন। তো আমাদেরকে বললো যে তোরা আজই গাই। তো আমি গিয়েছিলাম, একটু মনে করতে হবে, হ্যাঁ একটা গান আমি গিয়েছিলাম, মনো জানলা খুলে বাতাস লাগে শীতল শীতল প্রাণের কথা আসুক বন্ধু কানে, আসুক বন্ধু কানে, মনো জানলা খুলে দে না। এটা মনে পড়লো, আমার অনেক কথাই মনে আছে। প্রথম দিনে স্টেজ পারফরমেন্সের অভিজ্ঞতাটা কেমন ছিল? আরে বাবা, সে তো হারমোনিয়াম নিয়ে গাইছি। এখন অনেকটা অন্য একদম, তখন তো শুরুয়াত,
তখন হ্যাঁ, এটা ঠিক কথা, একজন শিল্পী চায় যে তার গান শ্রোতারা শুনে খুব তাদের ভালো লাগবে, তারা হাততালি দেবে, তারপরে অটোগ্রাফ নেবে। তখন তো মোবাইল টোবাইল ছিল না, আজকাল যেমন গেলেই দাদা একটা ছবি হবে, দাদা একটা ছবি হবে, তখন তো এসব ছিল না। কিন্তু সবসময় আমি শ্রোতাদের অনেক ভালোবাসা আদর পেয়েছি, আজও পাচ্ছি। এটা আমার কিন্তু সঙ্গীতের একটা বড় পার্ট। তারা তো শুনতে আসে কিশোর কুমারকে, আমি কিশোর কুমারের গান গাই, কিশোর কুমারের গানটাই শুনতে আসে। এটাই ওনার একটা বিশাল। তুমি বলে গেছিলে যে আমি যখন থাকবো না তখন দেখবে লোকে আমায় খুঁজছে, আমার কিছু যদি কারোর মধ্যে পায় চলো তাকে নিয়ে মাতামাতি করবে, কিন্তু আমায় পাবে না। এটাই হয়তো অনেক গান ওনার আছে, উনি ওনার আগামীকে বলে গেছে, একটা সময় দিলাই যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, তখন কি আর পড়বে মনে আগের মতন করে, আমার আগের মতন করে, যখন আমি বড় মিষ্টি গান এবং কিশোর কুমার সুর, বিখ্যাত সুরকার অবশ্যই। উনি এত ভালো সুর করতেন, কিন্তু কেন যে সুরকার হননি সেটা আমার খুব, এটা আমাকে ভাবায়। এখন কিশোর কুমার, লতা মঙ্গেশকর এনারা মারাত্মক সুর করতেন। একবার পুজোতে তো করেইছিলেন, লতা মঙ্গেশকরের জন্য উনি করেছিলেন, লতা মঙ্গেশকর কিশোর কুমারের জন্য করেছিলেন। তো ওনারা এত ভালো সুর করতেন, গানে এত ব্যস্ত ছিলেন, সুর করার সময় পান। আচ্ছা অমিতা, একটা জিনিস করছি যে তোমার কি আরো ভাই বোন তোমরা আছো? আমার আর এক ভাই আছে, এক বোন আছে। ওনারাও কি সঙ্গীত জগতে? আমার বোন গান করে, বোন পুনেতে থাকে। আচ্ছা। আমার ভাই খেলোয়াড়। ও আচ্ছা আচ্ছা। ও ক্রিকেটার। আচ্ছা। বেঙ্গলও খেলেছে। আচ্ছা আচ্ছা দাদা, তুমি কিছুক্ষণ আগেই বললে যে তুমি অনেক ছবিতে প্লেব্যাক করেছো। প্রথম কোন চিত্র পরিচালকের ছবিতে তুমি প্লেব্যাক করেছিলে? আমার প্রথম প্লেব্যাক বিখ্যাত পরিচালক অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বল। দারুণ, খুব ভালো। অঞ্জনদার তিনজন সহকারী ছিলেন, সুভাষ সেন, হরনাথ চক্রবর্তী, বাবু সমাদার। বাবুদা নেই, মারা গেছেন। বাবুদাই আমাকে একদিন ডেকে বলেন যে অঞ্জনদার ছবিতে তুই গাইবি, তুই মৃণালদার সঙ্গে যোগাযোগ। মৃণালদার কাছে গেলাম, গান তুললাম। ছবির নাম গীত সঙ্গীত। তো গীত সঙ্গীতের যে থিম সংটা আর কি, লাস্টে যখন তুমি ছবিটা দেখেছো কিনা আমি যাই না, বাবা ছেলের সঙ্গে মিশ হবে, তখন ওই গানটি দেবো, ওই থিম সংটাই আমি গেয়েছিলাম। শানুদাও গিয়েছে ছবিতে। আমি অনেক বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের ছবিতে গান করেছি। নামগুলো যদি একটু বলা যায়। তুমি তো তপন সিংহের ছবিতেও গান গেয়েছিলে। তপন সিনহার ছবিতে তিনটে ছবিতে গান করেছি। একটা হচ্ছে, সুযোগটা এসেছিল তপন সিনহার ছবিতে গান গাওয়া তো বিশাল ব্যাপার। সুযোগটা ছিল, ভায়োলিন ছিলেন দিলীপ রায়, উনি মিউজিক কম্পোজার করতেন। তো উনি আমাকে খুব স্নেহ করতেন। উনি আমাকে অনেক জায়গায়, বাংলাদেশে একটা মুভিতে গান করেছিলেন, রাজ্জাক সাহেবের মুভিতে গান করেছিলেন। তো দিলীপ আমাকে বললেন যে চলো তোমাকে একজন বিখ্যাত লোকের কাছে নিয়ে যাবো। আমি জানি না, নিয়ে গেছেন নিওয়ালিপুরে ওনার বাড়ি।
গিয়ে দেখি তবে বর্ষা আমরা বসে আছে, দেখে তো চিনতে পেরেছি তপন সিং। যাই হোক আমি গেলাম, বসলাম, ওনাকে প্রণাম করলাম, আশীর্বাদ করলেন। তুমি কি গান গাও? বললাম যে আমি কিশোর কুমারের গান। কিশোরের গান গাও? বাবা। আমাকে বললেন একটা গল্প ছোট্ট বলেন, এটা আমার জীবনে একটা অভিজ্ঞতা। তো আমি বললেন শোনাও। তখন আমি হারমোনিয়াম নিয়েছি, দিলীপদা বললেন আমি বাজাবো? না আমি বাজিয়ে যাই। দিলীপদা পাশে বসে রয়েছে, তো আমি একটা গান গাই। হঠাৎ দেখি তপনদা কাঁদছে। বাবা এমন গাইলাম যে তপন সিনহা কেঁদে ফেললেন। ঘটনাটা তা নয়, পরে তপনদাই খোলাসা করলেন। উনি আমাকে বললেন যে এটা কি ছবির গান। তো তখন আমি ছবির নামটা জানতাম, কিশোর কুমারের গানটা ভালো লেগেছিল। বললাম যে স্যার আমার তো ছবির নামটা মাথায় নেই, কিন্তু আমি গানটা খুব প্রিয় তাই তুলেছি। তখন বললো আমি খুব নস্টালজিক হয়ে গেছি। কেন? এটা ওনারই ছবির গান, ছবির নাম জিন্দেগি জিন্দেগি। বললো ওইখানে কিশোর বসে, ওইখানে শচীন বসে, শচীন দেব বর্মন গান তৈরি হচ্ছে। তো আমি তোমাদের দেখে আমি খুব নস্টালজিক হয়েছি। তুমি কিশোরের গানটাই গাইলে, আমারই ছবির গান। তোমাকে দু লাইন শোনাই। একদম একদম। तुमने हमें क्या दिया रे जिंदगी, तूने हमें क्या दिया रे जिंदगी, हमने मांगी तो मिली ना मौत भी, तूने हमें क्या दिया रे जिंदगी, तूने हमें क्या दिया जिंदगी, हमने मांगी तो मिली ना मौत भी, तूने क्या दिया जिंदगी। তপন সিনহা অনেক ছবিতেই গান। আমি আজব গায়ের আজব কথায়, ওই এই আজব গায়ের আজব কথা তখন গান হচ্ছিল আর কি। সেই হিসাবে উনি তখন দিলীপ রায়কে বললেন, আমার খুব পছন্দ হয়েছে। ফলে তখন তো আমার খুব ভালোবেসে ফেলেছিলেন। তখন তার পরে একটা ইটিভির জন্য করলেন 4 চরিত্র, তাতেও আমি গান করেছি। তারপরে তখন শুরু করেছেন, তবে সবে গান হলো আর কি। ছবির নাম 3 মূর্তি। 3 মূর্তিতে তখন আমাকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ায় এবং আমাকে সুবিনয় রায়ের ক্যাসেট দিয়ে দিয়েছিলেন। বলছেন তুমি এটা ফলো করে আসবে। আর ফলো বলতে বলতে আমি তো ওনাকে কপি করে চলে গেছি। বলছে আমি কপি করতে বলিনি, তুমি এতটাই নিয়ে নিয়েছো। এমন আপনি দিয়েছেন, আমিও। যাই হোক, মানে সেই ছবি করলেন রাজা সেন। তখন তো চলে গেলেন, রাজা সেন করলেন ছবিটা। আমি ডিভোশনাল সং গেয়েছিলাম একটা, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, এটা গেয়েছিলাম। আর একটা গেয়েছিলাম মাঝে মাঝে তবু দেখা পাই, এই গানটা গেছিলাম, রবীন্দ্রনাথের গান। চিরদিন কেন মাঝে মাঝে তবু দেখা, এটা গেয়েছিলাম। এটা রঞ্জিত মল্লিক ব্যাকগ্রাউন্ডে ছিল। 3 মূর্তি ছবিটা দেখেছো? দারুণ লাগবে, খুব মজার ছবি। ওনার তো ছবি পরের ছবিটা রাজা সেন কমপ্লিট করেন। রাজা সেন আমায় বলেছিলেন এবং খুব ভালো করেছেন রাজা সেন ছবিটা, খুব ভালো, খুব সুন্দর করেছেন। এইরকমই আমার জার্নি। এছাড়াও তো টলিউডে অনেক জনপ্রিয় পরিচালকের ছবিতেও তুমি প্লেব্যাক করেছো।
আমি অনুপ সেনগুপ্ত, তখনকার স্বপন সাহা, সুখেন দাস। সুখেন দাসের ছবিটা হচ্ছে শেষ বিচার, অজয় দাস গাওয়ালেন আমাকে। অনেক বড় বড় তখনকার বড় বড় মিউজিক ডিরেক্টর, দেবজি, তার সুরে গান করেছি। বিমল দে, তার ছবিতে গান করেছি। স্বপন ঘোষালের ছবিতে গান করেছি। রিনাউন্ড ডিরেক্টরদের ছবিতে আমি চিরঞ্জিত চক্রবর্তীর ছবিতে চিরঞ্জিত দার ছবিতে গান করে চিরঞ্জিত দাই গাইছি। চিরঞ্জিত দা আমার সঙ্গে গেয়েওছে। ও মিউজিক্যাল তো, ও মিউজিক্যাল, প্রাণ শক্তিতে ভরপুর, খুব ভালোবাসেন আমাকে। চিরঞ্জিত দা, মুম্বা দা, অভিষেক দা তো চলে গেলেন, তাপস দা, প্রত্যেকেই আমার খুব স্নেহ করে। আচ্ছা দাদা, একটা সময় তো তুমি প্লেব্যাক করেছো বিভিন্ন ছবিতে, তাহলে পরবর্তী সময় তোমাকে প্লেব্যাক সিঙ্গার হিসাবে আমরা পেলাম না কেন? পেলে না মানে আমি তো 2019-এই তো বলিউডে গান করেছি। হ্যাঁ, সেটা তো অস্কার নমিনেশনের জন্য শর্টলিস্টেড হয়েছিল। তুমি জানলে কি করে? পড়াশোনা করতে করতে। তোমার অনেক পড়াশোনা। তুমি এতদিন ধরে সাংবাদিকতা করছো, 30 বছর ধরে, তোমার পড়াশোনার জ্ঞান হবে না? এখানেই বলে যায়। কিন্তু একটা কথা এখানে প্রশ্ন জাগে যে তুমি বলিউডের প্রথম যে ছবিতে ডেবিউ করলে প্লেব্যাক সিঙ্গার হিসাবে, এবং যে দুটি তুমি গান গেয়েছিলে সেই দুটি গানই অস্কার নমিনেশনের জন্য শর্টলিস্টেড হয়েছিল, কিন্তু সেটা সেইভাবে কোথাও মধ্যে প্রচারে আসেনি, এটা কেন? দেখো, জি মিউজিক রেগুলার বাজিয়েছে গান। জি মিউজিক আমার গান দুটোকে রেগুলার বাজিয়েছে, এবং জি মিউজিক আমাকে কন্ট্রাক্টও করিয়েছিল যে আমি এই গানগুলো যাতে অন্য কোথাও না গাইতে পারি। আমি তো কারোর কাছে যাই না, আমি একটু মুখচোরা টাইপের। আমি ওই ঝাঁপিয়ে পড়ি না প্রিন্ট মিডিয়াতে, আমায় দেখো আমায় দেখো, আমি পারি না। সেই বলিউডের ছবির নাম ছিল সল্ট ব্রিজ। আচ্ছা, সেই গানের একটু মুখরাটা একটু শুনতে পারি আমরা? একটু দাও না, দুটো গান। न जाने कितने दूर ले चले मुझे ये छोटे छोटे से कदम, ये गिरते गिरते से कदम, कई जुबान पे सिखा दे मुझे ये नन्हे नन्हे बोल के सरगम, तुम्हारी मीठी बातों की सरगम। খুব সুন্দর সুর করেছে। আর পরের আরেকটি গান कांपने लगे हम, कांपने लगे तुम, फ्रीक्वेंसी मिली तो आ गया भूकंप, कांपने लगे हम, कांपने लगे तुम, फ्रीक्वेंसी मिली तो आ गया भूकंप, फ्रीक्वेंसी मिली तो आ गया भूकंप। খুব দারুণ করেছিল। কিন্তু আর কেন তোমাকে আমরা প্লেব্যাক সিঙ্গার হিসেবে পাচ্ছি না? এখন তো বাংলা ছবিতে ভালো সুরকার গীতিকার রয়েছেন, ছবি জনপ্রিয় হচ্ছে, গানও জনপ্রিয় হচ্ছে। দেখো, আমি যে সময় প্লেব্যাক সিঙ্গিং এ এসেছি তখন একটা দুঃসময় বলতে পারো। সানুদারও অনেক গান হিট করে, সানুদা বম্বেতে এত কিন্তু বাংলার গান। তো সেই সময় আমি অনেক গান পেয়েছি, কিন্তু আজকের দিনে কি যে সোশ্যাল মিডিয়া এতটা স্ট্রং, তখন তো ছিল, এতটা স্ট্রং ছিল। আজকের দিনে হঠাৎ করে খুব বাজে বাজে জিনিসও হিট করে যাচ্ছে, ভালো জিনিস চাপা পড়ে যাচ্ছে। তো যতটুকু যখন যেটা আমার ভাগ্যে এসেছে সেটাই আমি করেছি। বলিউডে আবার গাইবো, আবার একটা কথাবার্তা চলছে।
আবার বলিউডের গান। আচ্ছা, এখন দেখো কলকাতায় বসে তো বলিউডের গান হয় না, বলিউডে গিয়ে থাকতে হয়। কিন্তু এখানে আমার ব্যস্ততাটা এতই যে এখন যদি আমি গিয়ে বলিউডে স্ট্রাগল করতে যেতাম আমাকে আবার 5 বছর পিছিয়ে যেত, সেটাই পারবো না। তো প্রচুর শো করো, তা মাচার শো নাকি প্লেব্যাক, কোনটা বেশি তুমি উপভোগ করো? মাচার শো। দেখো প্লেব্যাক তো এটা তো হিস্ট্রি, তুমি যেটা প্লেব্যাক করে ফেলবে যে ছবি গান সেটা তোমার থেকে যায়। আর মাচাতে তো আমি গাইছি কিশোর কুমারের গান, সেটার আনন্দ একটা অন্যরকম। আর প্লেব্যাকে গাইতে হচ্ছে কি আমার নিজের গান গাইতে হচ্ছে, তার আনন্দ আবার অন্য। দাদা একটা কথা জানতে চাইছি, যাদের নাকি নিজস্ব গায়কিতে গান রয়েছে সেই সব সঙ্গীত শিল্পীর সাথে কণ্ঠী শিল্পীদের কোথাও কি বিভাজন করা হয় সঙ্গীত জগতে? আমার মনে হয় না। অনেকে ভাবে তো কিশোর কুমারের গান গায়, ও তো লতা মঙ্গেশকরের গান করে, ও তো মোহাম্মদ রফির গান করে। তুমি দেখো যে সমস্ত দিকপাল শিল্পীরা এসছেন, কিশোর কুমার কেএল সাইকেলের নকল করতে, তাকে কিন্তু এস.ডি. বর্মন নিজস্ব গান দিয়েছে। শানু দাস কিন্তু কিশোর কুমারের গান গাইছে, তিনি আস্তে আস্তে নিজস্বতা নিয়ে এসছে। এটা আস্তে আস্তে কণ্ঠ এখন দেখো কারোর সঙ্গে কারোর মিলে গেলে তো কিছু করার নেই, সেখানে শিল্পী কি করবে? কণ্ঠ কারোর সঙ্গে, ধরো মোহাম্মদ রফি যখন ছিলেন, তারপরে মোহাম্মদ রফির গান গাইতেন আনোয়ার গাইতেন, একদম মোহাম্মদ রফি। সাব্বির কুমারের মধ্যে তার ছোঁয়াতে, মোহাম্মদ আজিজের মধ্যে তার ছোঁয়াতে মিউজিক ডিরেক্টররা তাকে দিয়ে গাওয়া শুরু করল। এইটা এই ধরো কোনটি শিল্পী, দেখো একজনের আইডল তো দরকার। কিশোর কুমারের গডফাদার দরকার ছিল, উনি পেয়েও ছিলেন, এস.ডি. বর্মনকে পেয়েছে, দেওয়ানন্দকে পেয়েছে, তো গডফাদার লাগবে। আমার তো গডফাদার কিশোর কুমার। শোনা যেত একটা সময় যে একদিনে তোমার 5টা করে শো হতো, মানে সেটা একটা সোনালি দিন। সেটা একটা দেখো সেই সময় অনুষ্ঠান অনেক বেশি হতো, তখন ওই ব্যস্ততাতে আমিও করেছি। আর এখন অনুষ্ঠানের ধারা পাল্টে গেছে, এখন অনুষ্ঠান কর্পোরেট শো ম্যাক্সিমাম হয়। অনুষ্ঠান জলসা, যেটা পাড়ার জলসা, সেটা এখন সাউন্ড পলিউশনের একটা ব্যাপার এসেছিল, তুমি জানো। তখন থেকেই ওটা অনেক কমতে শুরু করে, যে রাত্রি 10টার পর অনুষ্ঠান হয়, সেইভাবেই সেই পাড়ার জলসাটা হারিয়ে গেছে। আচ্ছা, একটু আমি পিছিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে হলো তোমার ছেলেবেলাটা কেমন ছিল? বাড়িতে শোনা যায় যে একটা সাংগীতিক পরিবেশ ছিল। আমার ছোটবেলা দুর্দান্ত কেটেছে। আমার বাবা সঙ্গীতজ্ঞ ছিলেন, উনি অল ইন্ডিয়া রেডিওর এ গ্রেড আর্টিস্ট ছিলেন, দুটো সাবজেক্ট, রবীন্দ্রসঙ্গীত আধুনিক। এবং আমার রক্তটা তো যেহেতু গানের, সেইভাবে আমি গানে এসে গেছি। তখনও ভাবিনি যে আমি প্রতিষ্ঠিত শিল্পী হব, গান গেয়ে আমাকে রোজগার করতে হবে, এটা তখন তো ভাবিনি। আমি পড়াশোনা করেছি, পড়াশোনাও অনেকটাই করেছি, কিন্তু পড়াশোনা করতে করতে গানের প্রতি একটা ঝোঁক, ভালোবাসা, সেটা আমার চলে এসছে। আর যথারীতি যা হয়, স্কুল কলেজ, তখন টেবিল বেজিয়ে গান কলেজে সেসব হতো, সেইখান থেকেই আর কি উত্থান বলতে পারো। এবং তারপরেই বাবা বললেন, যখন গানের প্রতি তোমার এতটা ডেডিকেশন, তুমি তাহলে ভালো শিক্ষা নাও ভালো সঙ্গীতজ্ঞের কাছে, কারণ ঘরের ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট হয় না, আমরা শুনেছি না। বাবা খুব বিজিও ছিলেন, বাবা সরকারি চাকরি ছিলেন, সরকারি চাকরি করে তারপরে গান শিখিয়ে বাড়ি ফিরতেন।
তো সেই আমার বাবার নাম শান্তিনাথ গাঙ্গুলি। তো তখন আমি প্রথম আমাকে বাবা পাঠালেন শ্যামল লাহিড়ীর কাছে, চিন্ময় লাহিড়ী ক্লাসিক্যাল উস্তাদ চিন্ময় লাহিড়ী, শ্যামল লাহিড়ীর কাছে পাঠালেন। শ্যামল লাহিড়ীর কাছে গেলাম, ওখানে শিখলাম। চিন্ময় লাহিড়ীর ছেলে শ্যামল লাহিড়ী? ইয়েস। ওখানে আমার একদিন একটা অভিজ্ঞতা হলো, তখন কেমন? পারভিন সুলতানা নাম বিখ্যাত। আমি তুমসে প্যার কিতনা। আমি একদিন ক্লাস করতে গিয়ে দেখি উনি বসে আছেন, সম্ভব সুন্দরী একজন মহিলা বসে আছেন। আমাকে চিন্ময় লাহিড়ী মহাশয় উনি ক্লাস করাচ্ছেন, আমার পরিচয় করিয়ে দিলেন। আমি তো শ্যামল লাহিড়ীর কাছে শিখতে যেতাম। উনি তোমার গুরু ছিলেন সঙ্গীতে? প্রথম গুরু। তো শ্যামল লাহিড়ী আমাকে পরিচয় করে দিলেন, পরিচয় হলো। এটা আমার প্রথম ধাপ। এইসব গান করতে 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 হঠাৎ একদিন সঞ্জয় চক্রবর্তীর ফোন পেলাম, তুমি আমার কাছে একটু এসো। গেলাম। সঞ্জয় চক্রবর্তী মানে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই? ইয়েস, ভীষণ গুণী। ওনার একটা সত্যকাম বলে একটা সিরিয়ালে উনি গাবেন, উনি তখন ওনার কানে চলে গেছে, আমি বিভিন্ন এতে গাইছি, ওনার একটা ভয়েস ছিল। তখন আলাপ হলো আমার সঙ্গে শ্রীকান্ত তখন নতুন, শ্রীকান্ত আচার্য, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। সঞ্জয় দার কাছে শিখলাম, অনেক কিছু শিখলাম। এই করতে করতেই আমি প্রথম যে ছবি গান গাইতে যাই, ত্যাগ বলে কিছু, ছবিটা রিলিজ হয়। সেইখানে ত্যাগের যিনি মিউজিক অ্যারেঞ্জার ছিলেন তার নাম বুদ্ধদেব গাঙ্গুলি। তো আমি যেদিন প্রথম ওই মাইকে দাঁড়িয়েছি, ছবির গান, উনি অ্যারেঞ্জার, উনি আমায় গাওয়াচ্ছেন। প্রথমেই আমাকে একটা তেড়ে ধমক দিলেন, এইভাবে গান গায় নাকি? আমি তখন খুব জুনিয়র, অন্যান্য কেউ হলে কি হবে না, সে হঠাৎ ভয় পেয়ে যাবে, কিন্তু আমার জীবনে কোনোদিন ভয় নেই, আমি কোনোদিন ভয় পাইনি। সেই বুদ্ধদেব গাঙ্গুলি কিন্তু আমার সঙ্গীত গুরু হয়ে গেল। এত শিখেছি ওনার কাছে যে তার কোনো শেষ নেই, এখনো শেখার বাকি। আমি আজও শিখি, আজও ফোন করি, বলি গুরুজি এটা এরকম, ওটা এরকম না, এটাই কর, এটাই কর। তো বুদ্ধদেব গাঙ্গুলির আশীর্বাদ পেলাম। এইভাবেই আমি আস্তে 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 গানের উৎপত্তি হল। অমিতা, একটু আগেই তুমি আমাদের বলছিলে যখন নাকি তুমি পণ্ডিত শ্যামল লাহিড়ীর কাছে গেলে গান শিখতে, সেখানেই দেখা হয়েছিল পারভিন সুলতানা। তার গানেরও একটুখানি তুমি সুর ও গুনগুন করলে, অন্তত তার একটা গান কিশোর কুমারও গেয়েছেন, জানতে এটা পারভিন সুলতানা হয়ে গিয়েছেন। একটা গান দিয়েছি, আরেকটা গানে যাওয়া কিরকম দেখো, আমি ওই সুরটাই মনের মধ্যে ভাবছি, লাগছে কেন তোমারে বিনা जुदाई का उठाते हैं जाने जिंदगी कैसे बिताते हैं दिन भी यहाँ तो लगे बरस के समान हमें इंतजार
তোমার বিনা। পৃথিবীর নানা জায়গায় তোমাকে শো করতে যেতে হয়, সেখানকার শ্রোতারা কি ধরনের গান শুনতে চায়? কিশোর কুমারেরই কি? তাদের ওখানে শো করার তোমার অভিজ্ঞতা কেমন? মানে স্মরণীয় কোনো ঘটনা বা মুহূর্ত আছে কি? অনেক আছে। যদি সংক্ষেপে একটু বলা যায়। আমেরিকাতে আমি তো বাঙালিদের যে শো হয় বাঙালিদের, সেখানেও গান করেছি, বাঙালি পুজোতে, দুর্গা পুজোতে গান করেছি। আবার আমেরিকাতে ম্যাক্সিমাম আমি গিয়েছি হচ্ছে গুজরাটি সমাজ। ওখানে কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশ জি মানে একদম বিরাট ভক্ত। মানে আমার এমন একটা হয়েছে, আমার শো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে একদম বৃদ্ধা, ধরো নাও 75-80 বছর বয়স, উনি লাঠিয়াতে খুঁজছেন ওয়ার ইজ হামিদ গাঙ্গুলি, ওয়ার ইজ হামিদ গাঙ্গুলি। আমি সামনে গিয়ে প্রণাম করেছি, ওরাই বললাম আই এম হামিদ গাঙ্গুলি। তখন আমি বলছি ইউর নেম ইজ হামিদ গাঙ্গুলি, বাট ইউ আর শিল্পী কিশোর। তোমার কিশোর কুমারটাকে তুমি খেয়ে নিয়েছ, কিশোর কুমার মতনই লাগছে। এটা আমি অনেক ক্ষেত্রে শুনেছি। সেটা আমার কাছে বড় আশীর্বাদ যে আমার শ্রোতারা আমাকে বলে যে কিশোর কুমারের গানটা ঠিকঠাক গাইছি, ঠিকঠাক গাইছি। তো সেটা করতে তো আমার সময় লেগেছে, ধীরে ধীরে তাকে জানতে, তাকে বুঝতে। দাদা, তোমাকে তো 2 ডাইমেনশন বলা হয়, একদিকে কিশোর কুমার আর একদিকে বলিউড শাহেনশাহ মিস্টার অমিতাভ বচ্চনের মতো দেখতে, এবং তুমি নিজেকেও ঠিক সেইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখো। এটা কি খুব সচেতন ভাবে, মানে স্টেজে কি কোনো বাড়তি প্রাপ্তি ঘটে? অনেকটাই। যেমন লোকে আমাকে দেখতে আসে, আমি কিছুদিন আগেই প্রায় এটা হয় যে আপনাকে আগে দেখতে এসেছিলাম, গান তো মানে ওই পেলে দর্শনধারী পিছে গুণ বিচারি আমার ক্ষেত্রে ঘটে গেছে। আচ্ছা, পুরো মাত্রায় ঘটে গেছে। আমি খুব এনজয় করি। যখন লোকে বলছে যে অমিতাভ বচ্চন, ঠিক আছে, যখন বলছে, যখন নিজেকে একটু সাজিয়ে নিই ওরকম, তো সেইভাবে সাজিয়ে নিয়েছি। কোনোদিনও মিস্টার অমিতাভ বচ্চনের সাথে দেখা হয়েছে বা স্টেজ শেয়ার করেছো? দেখো, এটা আমার লাইফের একটা খুব দুঃখের কথা। যখন অমিতাভ বচ্চন সল্টলেক স্টেডিয়ামে এলেন, টুটু বসেন ছিল, তখন আমাদের এখানে সজল মিত্র আছেন, তুমি আমাকে একটা সুযোগ করে দিয়েছিলেন যে অমিতাভ বচ্চনের সঙ্গে আমি স্টেজ শেয়ার। তুমি ওখান থেকে নাকি বলেছিলেন যে একজন কাউকে রেখো যে আমাকে হেল্প করবে। তো আমি সেভাবে নিজেকে রেডিও করেছিলাম, কিন্তু হঠাৎ প্রোটোকলে হলো না, উনি হঠাৎ না করলেন। তো আমার সেই সুযোগটা আর পাই। তো এটা আমার খুবই একটা জীবনের একটা দুঃখ বলতে পারি যে আমি ওনার সঙ্গে স্টেজ শো করতাম, কিন্তু সেটা করতে পারলাম না। এবং ওনার আমি দর্শনও পাই, মানে আমি একবার ওনার বাড়িতে ঢুকে পড়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, একদম উইদাউট মানে অ্যাপয়েন্টমেন্ট ঢুকে পড়েছিলাম, সেটা ঠিক হয়নি আমার। তো তখন আমি ওটা 89-এ আমি গেছিলাম বম্বে, ফার্স্ট বম্বে। তখনই এটা হয়েছে, তখন তো উনি এমপি ছিলেন। তো তারপরে আমি বহুবার বম্বেতে গেছি। আমি আর সেইভাবে কোনো, উনি তো এসেওছেন এখানে অনেকবার শুটিং করেছেন, আমি সেইভাবে ঋতুপর্ণতার ছবিতে করে গেছেন, আমি সেইভাবে আর চাই। সে বম্বেতে ঢুকলে বাড়িতে কি হলো, আটকে দিল হরিরা? তো হরিরা আমার বলছে कौन है तू, अपॉइंटमेंट है? बोला नहीं, वो तो नहीं, निकलो यहाँ से। এমপি তার বাড়িতে দুম করে কেউ একজন অজানাতে চলে। কখনো শ্রোতারা কি অমিতাভ বচ্চনের ডায়লগ তোমার থেকে শুনতে চায়, বা ওনার স্বকণ্ঠে যে গান রয়েছে? আমি ডায়লগ বলতে বলবে নাকি? শুনুক না, ওপারে ক্যামেরার ওপারে যারা আছে তারা। ওটা স্টেজের জন্য থাক না,
ওটা স্টেজে ওয়ান লাইন তো শোনানো যেতেই পারে। ওটা স্টেজের জন্য, ওনার কণ্ঠে ওয়ান লাইন গানও তো শোনা ওটা যেতে স্টেজের পারে। জন্য থাকবে, ওটা স্টেজেই তোলা থাকবে। ওটা স্টেজের জন্য তোলা থাকবে। তুমি তো ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ছবিতে অভিনয়ও করেছো। হ্যাঁ, আমি একটা ছবিতে অভিনয় করেছিলাম, সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক চট্টোপাধ্যায়, সুভাষিস, সবাই আমরা করেছিলাম। ছবির নাম অবাস্তব। তো তখন মনে হয়েছিল যে অভিনয় করি, আমাকে অনেকেই বলেছে, বোমদা বলেছিল করবি নাকি, কিন্তু গান বাজনায় এত ব্যস্ত হয়ে পড়লাম, তখন আর ওদিকে সময় দিতে পারি। রাজা সেনের ল্যাবরেটরিতেও আমি সিনসিয়ার করেছি, একদম সিনসিয়ার করেছি। তারপর আমাকে আর অভিনয় আমরা পাইনি। না, অভিনয় সেভাবে আমি আর চেষ্টাও করি, গানটা নিয়েই ব্যস্ত হয়ে গানটাতেই রয়ে গেলাম। এখনো তো তোমার নামে শো হাউসফুল হয়, কিন্তু অনেক সময় অর্গানাইজারের তরফ থেকে শোনা যায় যে অমিত গাঙ্গুলি ভীষণ কস্টলি। এই ব্যাপারে তুমি কি বলবে, সত্যি কি তাই? এটা খুব বিতর্কিত প্রশ্ন। দেখো, প্রত্যেক শিল্পী আস্তে 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 তার মান বাড়ায়, তেমন আমিও এগিয়েছি। এখন সেটা ধরে রাখাটা একটা বিরাট ব্যাপার। এবং আমার নামে নাইট হয়, অবশ্যই আমার নামে বলবো না, এটা কিশোর কুমারের, আমাকে তো শুনতে আসে কিশোর কুমারের জন্য, কারণ স্টেজে তো আমি গিয়ে আমার গান গাই না, কিন্তু কিশোর কুমারের গান গাই। তো সেই জন্য লোকে যখন ধরো কোনো অনুষ্ঠানে আমি 3টে গান করতে গেছি, দর্শক আসন থেকে চিৎকার হয় আরেকটা, এটা হয়। এটা আমি অনেক অডিটোরিয়ামে পেয়েছি। আর পারিশ্রমিক বলছো, পারিশ্রমিক হ্যাঁ আস্তে আস্তে তো মান বাড়াতে হয়, পারিশ্রমিকও বাড়িয়েছি। অমিত গাঙ্গুলি নাইট হয়, এটা তো একজন শিল্পীর জন্য বিরাট পাওয়া। এটা আমার হয়েছে, আমি এখনো হয়। বললাম অমিত গাঙ্গুলি নয়, কিশোর কুমার নেয়। কল্যাণজি আনন্দজি নাইটেও তুমি গান গেয়েছো। এটা আমার লাইফের একটা, তুমি একদম সব আমার প্রতিপাঠ করে চলে এসছো। কল্যাণজি আনন্দজি, কল্যাণজি তো নেই, আনন্দজি নাইটে আমি গিয়েছি দেখলাম। এটা আমার লাইফের একটা, স্টেজে আমি অন স্টেজ গাইছি। তুমি আমার অনেক প্রশংসাও করেছেন, আমার অনেক আশীর্বাদও করেছেন। এটা আমার মিউজিক্যাল ক্যারিয়ারে একটা মাইলস্টোন। কি গান শুনিয়েছিলে একটু যদি আমাদের ক্যামেরার ওপারে যারা আছেন তোমার প্রোগ্রাম দেখছেন जिंदगी का सफर है कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं, है ये कैसी डगर, चलते हैं सब मगर कोई समझा नहीं, कोई जाना नहीं। जिंदगी का सफर है ये कैसा सफर, कोई समझा नहीं, कोई जाना नहीं। দারুণ গান করেছিলেন এবং আমি যখন গাইছি আমি কেঁদে ফেলেছি। এটা তো একটা কিশোর কুমারের জীবনের একটা দারুণ গান, আমি কিশোর কুমার গেয়েও ছিল, খুব ভালোবাসতেন কল্যাণজি আনন্দ। ওনার অনেক ছবিতে উনি কিশোর কুমার হিট নাম্বার দিয়েছেন, হিট গিয়েছেন। তো মানুষটাও খুব ভালো, খুব প্রাণবন্ত। দাদা আরেকটা জিজ্ঞাসা করছি, সারা পৃথিবীময় কিশোর কণ্ঠী রয়েছেন এবং তারা খুবই জনপ্রিয়,
তা কোথাও কি এই কিশোর পন্থীদের মধ্যে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা রয়েছে? আমাদের কলকাতায় অনেক জনপ্রিয় কিশোরপন্থী রয়েছে। লাভ নেই তো, একজনকে নিয়ে মারামারি করে কি লাভ? যে যতটা এগোতে পেরেছে সেটা তার লাভ। কিশোর কুমারকে জানতে হবে, তার গান গাইব বললেই হবে না, তাকে জানতে হবে। তুমি যদি তাকে কপি করতে গেছো তাহলে তুমি ফিনিশ, খুব ভুল পথে গেলে। কিশোর কুমারকে কপি করা খুব, কারণ কিশোর কুমারের গানের স্প্যান, লাইফ স্প্যান, উনি কত হিরোর লিপে গেছে, বিভিন্ন রকম গান গেছে। এরকম ভার্সেটাইল আর্টিস্ট তো নেই পৃথিবীতে, নেই। তো তাকে কে কপি করতে যাবে? আর আমাদের যারা আমরা গাই, আমরা সবাই তার জন্যই গাই, কম্পিটিশন বলে কিছু নেই, আমি তো মনে করি। কিশোর কুমার পন্থী বললে পশ্চিমবঙ্গে তথা কলকাতায় প্রথম যে শিল্পীর কথা মানুষ মনে করেন বা যিনি অগ্রণী, তিনি হলেন গৌতম ঘোষ। তা গৌতম দার সাথে তোমার সম্পর্কটা ফাটাফাটি, খুব ভালো, খুব ভালো। যেহেতু উনি একজন অগ্রজ শিল্পী, কখনো যদি ভুলভ্রান্তি হয় উনি কি বলেন? হ্যাঁ, একদম বলে, তুই এটা ঠিক কর, ওইটা ঠিক কর। আবার যেটা আমি সেদিনকে ফোন করে বলছে, তুই এই গানটা দারুণ গেয়েছিস। ওই একটা গান আমি আকাশ আটে গিয়েছিলাম, চলেছি একা। চলেছি একা কোনো জানা, বুঝেছি তার যে অচেনা, ভাবনা জানা আজলামে আস্ত যেত এ পথ দিয়ে, চলেছি একা। এই গানটার জন্যই আমাকে ফোন করে বলছে, তুই দারুণ করেছিস, রিহর্সালিং আসছে, খুব সুন্দর রিহর্সালিং করেছিস। পথে পথে ঘুরে ঘুরে কত রঙে দেখি রাতারে কেন প্রজাপতি। এই যে রিহর্সালিংটাই উনি আমাকে বলেন, তুই দারুণ রিহর্সালিং করেছিস, খুব সুখ্যাতি করে। কিশোরপন্থী হিসেবে তুমি পরিচিত হলেও তুমি কিন্তু প্রচুর রবীন্দ্রসঙ্গীত, শ্যামা সঙ্গীত, এটা হয়তো অনেকেই জানে না। আমার দুটো গান রিসেন্টলি রিলিজ হয়েছে, রিসেন্টলি বলবো না, কয়েক মাস হয়েছে। একটু সময় লাগে বলে একটি গান, তোমাকে তো স্টেজে কুমার শানুর জনপ্রিয় গানও তোমার কণ্ঠে শোনা যায় খুব কম। শানুদা আমাকে খুব স্নেহ করেন। বুম্বাদার একটা ছবিতে যেটা কিশোর কুমারকে নিয়ে হয়েছে, কিশোর কুমার জুনিয়র, সেই ছবির প্রচারে একটা অনুষ্ঠান করেছিলেন কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর, আমার খুব স্নেহ করেন। শানুদা এসেছিলেন, শানুদা আমি গৌতম ঘোষ সব এক স্টেজে গান, গানটা মনে আছে? কিশোর কুমারের গান। কোন গানটা স্টেজে করেছিল? হ্যাঁ, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। কণ্ঠী শিল্পীর তো অনেক স্ট্রাগল থাকে, তোমারও নিশ্চয়ই সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে একটা সময় যেতে হয়েছে। বিরাট স্ট্রাগল, এখনো স্ট্রাগল। এটা যদি একটু সংক্ষেপে বলা যায় আমাদের শ্রোতা দর্শকদের সাথে যদি শেয়ার করে। দেখো, স্ট্রাগল প্রত্যেককেই স্ট্রাগল করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে স্ট্রাগল না করলে, কেউ যদি মনে করে বাড়িতে বসে বসে প্রতিষ্ঠিত হয়ে যাবো, সেটা হেমন্ত মুখার্জি বলো, মান্না দে বলো, কিশোর কুমার বলো, মোহাম্মদ রফি সাহেব বলো, লতা মঙ্গেশকর, প্রত্যেককে জীবন স্ট্রাগল করতে হচ্ছে, তবে তারা একটা জায়গায় এসে। এবং আমিও জীবনে স্ট্রাগল করি এই জায়গা। 30 বছর কি তার অধিক সময় ধরে তুমি গান গাইছো প্রাপ্তি এবং অপ্রাপ্তি ভান্ডারের
পাল্লাটা কোন দিকে বেশি একজন শিল্পী হিসেবে? খুব কঠিন প্রশ্ন। সেই দাঁড়িপাল্লা তো আমি যখন শুরু করেছি আমি তো কিনিনি। কোন দিকে প্রাপ্তি রাখবো আর কোন দিকে অপ্রাপ্তি রাখবো, তবে আমার প্রাপ্তিটাই সব, কারণ আমি তো অল্পেতে খুব খুশি। তাই জন্য আমার যা পেয়েছি জীবনে আমি অনেক পেয়েছি। আমাকে অনেকে বলে তুই বলিউডে অনেক নাম করতে পারতিস, বলিউডে অনেক গান করতে পারতিস। আমি এখানেই বা কম কি করলাম বলতো? আমি কলকাতা বাংলায় অনেক ছবিতে গান করেছি, বলিউডের ছবিতেও গান করেছি, আবারও করতে যাচ্ছি, আবারও করবো। আবার এখানে এত অনুষ্ঠান করি, এত লোক আমাকে চেনেন, জানেন, আমাকে আশীর্বাদ করেন, তো এটা তো প্রাপ্তি। আমার অপ্রাপ্তি কিছু নেই। যখন একা থাকো সেই সময় তুমি কাকে সঙ্গী করো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কিশোর কুমার? কার গান তখন গুনগুনা? সত্যি কথা, রবীন্দ্রনাথ তো ঈশ্বর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে ঈশ্বর, আমার কাছে কিশোর কুমারও ঈশ্বর। আমি কিশোর কুমারের গানটাই সবসময় গুনগুনাই, আনন্দেও গুনগুনাই, যখন দুঃখ পাই তখনও গুনগুনাই। কিন্তু দুঃখকে আমার জীবনে আমি কখনো স্থায়ীভাবে রাখি না। আমি আমার জীবনে দুঃখটাকে রাখি, দুঃখটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমি সবসময় আনন্দে থাকতে চাই, থাকতে আমি থাকি এবং আনন্দেই থাকবো, কারণ আমার মাথার উপর কিশোর কুমার রয়েছে আর আমার ভয়। যখন নাকি আনন্দে থাকো সেই সময় কোন গান গুনগুনা? যখন তোমার মনটা ভালো লাগে না, একটু আগেই বললাম একাকিত্ব লাগে, তখন ওনার কোন গান গাও? তুমি আনন্দ পাও, একটু যদি আমাদের শোনা। তার আগে একটা কথা বলেন, একজন মানুষ 37 বছর আগে চলে গেছে, তিনি এমন কিছু করে গেছেন, আজও আমরা তাকে নিয়ে, এই যে তুমি সুখ দুঃখের কথা বললে, আমরা তাকে নিয়ে আছি। কত মানুষ তাকে নিয়ে রোজগার করছে, সংসার চালাচ্ছে, আমাকেই দেখো। আজকে আমার দর্শক, আমার শ্রোতা, আমি বলতে পারবো না, আমি তো তার গান করি, তার গান শুনতেই তো লোকে আসে। মাধ্যমটা আমি মাধ্যম, কিন্তু তার গান শুনতেই তো লোকে আসে। এই তো কিশোর কুমারের গান গাইবে অমিত, চলো শুনো। সে কোনো কলকাতার কোনো বিখ্যাত ক্লাবেই হোক, আর কোনো অডিটোরিয়ামেই হোক, কিংবা কোনো পাড়ার জলসায় হোক। সুতরাং কিশোর কুমার মানে আমি শুনেছি তিনি খুব মনে মনে দুঃখী ছিলেন, কিন্তু আমার তো মনে হয় না। উনি সবসময় আনন্দে থাকতেন, সবসময়। রেকর্ডিংয়ে গেলে আনন্দ, ফাংশনে গেলে আনন্দ, হ্যাঁ, সবাইকে হাসিয়ে মারতেন। আমি দুঃখকে সুখ ভেবে বলতে পারি, যদি তুমি পাশে থাকো, হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে সুখ ভেবে হইতে পারি, যদি তুমি পাশে থাকো, হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। যেহেতু তুমি স্টেজ শো নিয়মিত করো, ফলে তোমাকে একটা ফিটনেসের মধ্যে থাকতে হয়, তার জন্য তুমি কি করো? সবাই যা করে আমিও তাই করি, কিন্তু আমি প্রাণায়াম করি। আমার খাদ্যাভ্যাস একরকম আছে, খুব কম খাই। প্রাণায়ামটা কিন্তু সকলের করা উচিত, সে কেউ গানেও থাক, কেউ চাকরিতে করুক, প্রাণায়াম দরকার। শরীর চর্চা একটু দরকার, সেটা সেই যুগ যুগান্ত ধরে আসছে। এখন যা খাবার দাবার আমরা খাই, কিংবা যা জলবায়ু, তাতে করে তো এটা বেশি করে দরকার। যেদিন শো থাকে না সেদিন সারাটা দিন বাড়িতে তোমার কিভাবে কাটে? সংসারী মানুষ তো,
সংসার থেকে তো বেরোতে পারবো না। বলতে পারো যে আমি সবসময় গান নিয়েই থাকি। রেওয়াজ করো? হ্যাঁ, রেওয়াজ তো করতেই হবে, নাহলে গলা থাকবে কি করে। প্রতিদিন করো? প্রত্যেকদিন করতে হবে। কতক্ষণ করো? যারা এই আধুনিক গান করেন, লাইভ মিউজিকে আছেন, তাদের তো ক্লাসিক্যাল শিল্পীদের মতন, ক্লাসিক্যাল ওস্তাদদের মতন অত ঘন্টা রেওয়াজের দরকার পড়ে না। শুধু গলাটাকে ঠিক জায়গায় রাখার জন্য সারেগামা পাধানিসা এটা দরকার। আর যতটুকু পাল্টা হোক, গলাকে সুরে এবং মুডে রাখতে হবে। পুজো তো আসছে সামনে, এবার পুজোয় কি কলকাতায় থাকছো না কলকাতার বাইরে? একদম কলকাতায়। এবছর পুজোয় নাকি তোমার সিঙ্গলস বেরোচ্ছে? ইয়েস, আকাশবাণীর পুজোর গান এবার আমি গাইছি। শক্তিনাথ ফ্লুট বাজান, ওনার সুরে গাইছি। 3টে গান আমি করেছি, অনেকেই গাইছেন, রূপঙ্কর গাইছেন, কল্যাণ সেন বরাটের, হৈমন্তীদি গেয়েছেন, আমিও এবার গেয়েছি, আমার রেকর্ডিং হয়ে গেছে। কিন্তু আমি গানটা গাইতে বলবো না, কারণ আমি গাইতে পারবো না। এটা একটা বাধ্যবাধকতা থাকে যতক্ষণ না ওরা ব্রডকাস্ট করছে। এই গানটা কি শুধু আমরা রেডিওতেই শুনতে পাবো? রেডিওতেই পাবো। পুজোতে এবার যখন কলকাতায় থাকছো, তা কিছু কি প্ল্যান করেছো এখনো যে কিভাবে সারাটা দিন কাটাবে পুজোতে? পুজোতে ইনফ্যাক্ট এখানে কোনো শো আছে কি পুজোতে? এখানে শো আছে প্রত্যেক সন্ধ্যে থেকে। হ্যাঁ, প্রত্যেক দিনই আছে। সন্ধ্যে মানে বিকেল থেকে তো বেরিয়ে যেতে হবে শোতে, সে রাত অব্দি। যা পুজোর সময় হয়, ধরো আমি যদি এখান থেকে বালিগঞ্জ যেতে চাই তো আমাকে 2 ঘন্টা আগে বেরোতে হবে। এতটাই কলকাতার পুজো, একেই বলে কলকাতার পুজো। দিন যেমন কাটবে সেরকমই কাটবে, তৈরি হওয়ার ব্যাপার আছে। দাদা, যখন নাকি তোমার গানও থাকে না, অবসর সময় থাকে, সেই সময়টা তুমি কি করো? আমি পুরনো ছবি দেখতে খুব ভালোবাসি। উত্তম কুমারের, ভানু বন্দ্যোপাধ্যায়, হিন্দি যদি বলো অমিতাভ বচ্চন। ছবি তো দেখি, গানও করি, এইভাবেই কেটে যায়। তোমার শখ কি, হবি? গান গাওয়া। গান গাওয়ার বাইরে কোনো হবি আছে বা শখ আছে? ঘুরে বেড়ানো। আমি পাহাড় হই। পাহাড়? যখনই পাহাড়ের দিকে কোনো অনুষ্ঠান থাকে তো আগে দৌড়াই। আচ্ছা আচ্ছা, আগে দৌড়াই। আচ্ছা, এত বছর ধরে তোমার জার্নি, কোনো আক্ষেপ আছে একজন সঙ্গীত শিল্পী হিসেবে? না, আক্ষেপ নেই। আমি তো মনে করি যে ঈশ্বর আমাকে যা দিয়েছেন, অনেক দিয়েছেন। আমি তো এতটা পাওয়ারই যোগ্য ছিলাম, তাই এতটা দিয়েছেন। আজকে তুমি আমার বসে ইন্টারভিউ করছো, এটাও তো আমার অনেক পাওনা। এত বছর ধরে কিশোর কুমারের গান গাইছো, তোমার প্রিয় ওনার কি গান আছে? সেটা নির্বাচন করা খুবই কঠিন, তবুও জিজ্ঞাসা করলাম। খুব কঠিন। একটা গান শোনাই। चिंगारी कोई भड़के, चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए, पतझड़ जो
বলছিল যে কখনো কখনো নাকি তুমি রান্নাঘরে ঢুকে একটু কুকিং এক্সপেরিমেন্ট করো, এটা কি সত্যি? ওটা তোমাকে বলি, যখন লকডাউন সেই সময় কি করব, কিছু তো করতে হবে, অনুষ্ঠান নেই, সারাদিন গান শুনছি ছবি দেখছি, তা তো হয় না। তাহলে একটা কাজ করি, এখন তো ইউটিউবের যুগ, বিভিন্ন রান্না বান্না সব দেখাচ্ছে, আর আমি একটু ট্রাই করতে করতে আমি রাঁধুনি হয়ে গেছি গো। হ্যাঁ, সবাই খেতে হ্যাঁ, পেরেছে। কিন্তু তুমি বলো না আমি আকাশ আর কিংবা জির এই রাঁধুনি অনুষ্ঠানে যাইনি, তোমার এটা দেখে হয়তো ডাকবে, তোমার ইন্টারভিউ দেখে হয়তো তারাও ডাকবে। আমি খুব ভালো রান্না করতে পারি। আচ্ছা, একদম। সেটা কি কি যদি একটু বলো। আমি সব পারি, যেমন মাছের ঝোল পারি, সর্ষে মাছ পারি, মাংস করতে পারি, খাসি হোক মুরগি হোক, আর আন্ডা কারি পারি, ডিমের কারি, সবজি তুমি বলো পনির ফনির সবই পারি। ও, তাহলে তোমার পরিবার থেকে যে খবর পেয়ে তারা সত্যি আমাকে খবরটা একদম ঠিকই দিয়েছে, একসাথে বলে দিলেন? ঠিকই দিয়েছে। আমি মাঝে মধ্যে করি, ঠিক আছে, মানে একই হাতে রান্না খেতে খেতে কি হয় না, মুখ বেশ স্বাদ হয়ে যায়, তখন মাঝে মধ্যে আমি করে খাওয়াই, তখন সবাই তো বলে কি খাওয়ালে গুরু, আজকে তোমাদের খাওয়াতে পারলাম না, আরেকটা ইন্টারভিউ করো তখন খাওয়াবো। অবশ্যই অবশ্যই। তা অমিতা, এতটা সময় তুমি আজকে আমার চ্যানেলকে দিয়ে, তা যেতে যেতে আমরা বেশ কিছু কিশোর কুমারের গান শুনবো তোমার কণ্ঠে, তুমি মুখরাটাই দেও, অনুষ্ঠানের শেষেও যেন তার বেশ থেকে যায়। শোনো আমার আরেকটা প্রিয় গান, মেরে নैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा, मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। अपने जीवन की उलझन को कैसे मैं सुलझाऊं, अपने जीवन की उलझन को कैसे मैं सुलझाऊं, अपने जो दर्द दिए हैं कैसे मैं बतलाऊं, प्यार के वादे हो गए झूठे, प्यार के वादे हो गए झूठे, वफा के बंधन टूटे, वफा के बंधन टूटे, बनके जीवन साथी कोई चैन रातों लूटे, चैन रातों लूटे, ऐसे जीवन साथी से मैं कैसे साथ निभाऊं, अपने जीवन को बड़ी सुनी है जिंदगी, जिंदगी मैं खुद से हूँ यहाँ अजनबी, अजनबी, बड़ी सुनी है, कभी
दुख मुझे छूने न करूं मुझसे गम तेरे दिल लगी बड़ी सुनी है। এটা গল্প জানো তো? শেষ জীবনের লাস্ট গান। তুমি মানে দেখেও যেতে পারেননি, গানটা এত হিট হয়েছে। তখন তুমি হসপিটালে কিশোর কুমার আর ডি বর্মন গিয়ে বললেন যে, কিশোর কুমার বললেন যে দাদা আপনি চিন্তা করবেন না, আমরা গান ভালো করে দেবো। যখন ওনাকে শোনা হচ্ছে উনি মজাদের পাচ্ছেন। জীবনটা কি জানো তো চৈতালি, জীবনটা তুমি যদি সৎ থাকতে পারো তাহলে তোমার জীবনে অনেক বাধা আসবে, অনেক বিঘ্ন আসবে, সেগুলো সব না কেটে যায়। জীবনটাকে সৎ রাখতে হবে, যে প্রফেশনেই থাকবে। আর তুমি যেখানে আছো তার উপরে ডেডিকেশনটা বিরাট দরকার। সঙ্গীতের প্রতি তুমি কি দিচ্ছ? আমি সঙ্গীত চর্চা করছি, সঙ্গীত সবাইকে গিয়ে গান শুনিয়ে আনন্দ দিচ্ছি। আমি কি পাচ্ছি এই যদি হিসাব করতে যাই তাহলে সেটা শূন্য, সেই হিসেব করা যাবে না। মানুষকে সৎ থাকতে হবে, যে কাজটাই করছে, যে খেলবে তার খেলার প্রতি ডেডিকেশন থাকতে হবে, যে গান গাইবে, যে অভিনয় করবে তাকে সেইখানে মনোনিবেশ করতে হবে। তা আমিও চিরকাল তাই করে এসেছি। এবার ঈশ্বর আমাকে যা দিয়েছেন আমি অনেক খুশি। আই এম হ্যাপি এনাফ। এতক্ষণ সময় তুমি দিলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন।